হ্যালো স্টুডেন্ট, আমার অনেকগুলো ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া আছে, কিন্তু সেগুলি বেঙ্গলি মিডিয়ামে না হয়ে সেগুলি ইংলিশ মিডিয়াম অর এই হিন্দি মিডিয়ামের বা সিবিএসই বোর্ডের জন্য দেওয়া আছে। তার জন্য ওখানে হিন্দিতে বলা আছে, তো কিছু জনের সেটার জন্য একটু প্রবলেম হচ্ছে বুঝতে। তো তাই আমি ঠিক করলাম যে আরেকটি চ্যানেল করব, যেখানে আমাদের এই পশ্চিমবাংলার ছেলেদের জন্য যে আরও সহজে বাংলায় বলবো, তাতে তাদের বুঝতে খুবই সুবিধা হবে এবং তারা আরও বেশি বেশি উপকৃত হবে। এবং তার জন্য এই চ্যানেলটা আবার তৈরি করা হয়েছে। তো এই চ্যানেলটি প্রথম যে টপিকটা ওরা আমি পড়াতে শুরু করব ঠিক করেছি, সেটা হচ্ছে 12-এর হ্যালো অ্যালকেন। এই চ্যাপ্টারটি সোজা চ্যাপ্টার, খুব একটি কঠিন নয়, কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে গেলে যেটা বেসিক্যালি জানতে হয় সেটা হচ্ছে SN1 SN2 E1 E2। তো আমি যখন পড়াতে শুরু করছি তখন আমি এটা স্কিপ করছি, কিন্তু আমি পরবর্তী ক্ষেত্রে যে ইউটিউব ভিডিওগুলো দেবো সেখানে আমি এই SN1 SN2 বা E1 E2 সম্বন্ধে একটা বিস্তৃত আলোচনা করে দেবো। ঠিক আছে, তো যাই হোক, তো লেটস স্টার্ট। হ্যালো অ্যালকেন, এখানে যেটা প্রথম বুঝতে হবে, তিনটে অংশ আছে। হ্যালো মিনস এক্স, যেখানে সব থেকে বেশি ইউজ হবে BrCl. এফ খুব কম ইউজড হবে, কারণ হচ্ছে এফ এর তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি হওয়ায় এফ খুব দৃঢ় বন্ধন তৈরি করে, যার ফলস্বরূপ একে ভাঙাও কঠিন হয় এবং একে ফর্ম করার জন্যও প্রচুর এনার্জি প্রয়োজন হয়। তাই গোটা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে আমরা মাত্র দুটি এফের রিয়াকশান দেখতে পাবো, দুটি নেম রিয়াকশান, একটা হচ্ছে সোয়ার্টস আর একটা হচ্ছে বাল-সিম্যান রিয়াকশান। তো যাই হোক, হ্যালো অ্যালকেন, অ্যালকেনে আমরা নিশ্চয়ই আমরা আগে থেকেই জানি যেখানে দুটো অংশ থাকে, একটা হচ্ছে কার্বন আর একটা অংশ হচ্ছে হাইড্রোজেন। তো এই তিনটি অংশ মিলে আমাদের হ্যালো অ্যালকেন গঠিত হয়েছে। এই তিনটি অংশ নিয়ে হ্যালো অ্যালকেন গঠিত হয়েছে। যে হ্যালো অ্যালকেনের প্রথমেই যে পোর্শনটা আছে সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। sp3 hybridization. sp3 hybridization means এই যে ফরম্যাটটা লিখেছি, এই ফরম্যাটের এই অংশটুকুর নাম হচ্ছে অ্যালাইল। অ্যালাইল, এবারে এর সঙ্গে যদি এক্স যুক্ত থাকে তাহলে অ্যালাইল হ্যালাইড বলবে, যদি ওই যুক্ত থাকে তাহলে অ্যালাইল অ্যালকোহল বলবে। ক্লিয়ার? তো যাই হোক, এই যে কার্বনটা আছে এই কার্বনের হাইব্রিডাইজেশন কিন্তু sp3। কি করে বার করে? খুব সহজ উপায়ে। কার্বনের ক্ষেত্রে শুধু মনে রাখবে যে আমি সব থেকে ছোট প্রাইমারি কার্বন, যেটা সব ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রিও বলা যেতে পারে, সেটা হচ্ছে মিথেন। তো মিথেনের এই যে আমি সিঙ্গেল স্ট্রাকচারটা লিখেছি সিঙ্গেল বন্ডের, এটা মনে রাখবে যে সিঙ্গেল বন্ড, এই ওয়ার্ডটা খুব ভালো করে মনে রাখবে, সিঙ্গেল বন্ড ইজ ইকাল টু সিগমা বন্ড ইজ ইকাল টু ক্যারেক্টার। এবার এখানে কটা সিঙ্গেল বন্ড আছে? 1 2 3 4, তাহলে কটা সিগমা বন্ড? চারটে সিগমা বন্ড, তাহলে চারটে ক্যারেক্টার, তাহলে এস একটা ক্যারেক্টার আর পি তিনটে ক্যারেক্টার। খুব সহজ উপায়ে এর সাহায্যে আমরা শুধুমাত্র অর্গানিকের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন বার করা এখান থেকে করতে পারি। তো জানো sp3 হাইব্রিডাইজেশন হলো। আচ্ছা, তারপরে আছে এটা হচ্ছে বেনজাইল, বেনজাইল হ্যালাইড। এই কার্বনটাও sp3 হাইব্রিডাইজ। ক্লিয়ার হয়েছে? sp2 hybridized। এই ফরম্যাটের নাম হচ্ছে ভিনাইল, এই ফরম্যাটের নাম হচ্ছে ভিনাইল হ্যালাইড। ঠিক আছে, এই কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। হ্যালো বেনজিন, এটাও sp2 হাইব্রিডাইজড। তারপর আছে sp
হাইব্রিডাইজড, sp হাইব্রিডাইজড এক্সাম্পল হচ্ছে এটা, এই কার্বনটা হচ্ছে sp। বুঝে গেছে? এরপর কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে হ্যালো অ্যালকেনকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন মনোহ্যালাইড, মনোহ্যালাইড CH3X, এখানে কটি হ্যালাইড আছে? একটি, ওই যেটাকে মনোহ্যালাইড বলা হচ্ছে। CH3CH2X একেও মনোহ্যালাইড বলা হচ্ছে যেহেতু একটি করে কার্বন আছে। ডাইহ্যালাইড, ডাইহ্যালাইডের ক্ষেত্রে মনে রাখতে হবে যে CX2 এটা হচ্ছে একটি ডাইহ্যালাইড, কিন্তু ডাইহ্যালাইডকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জেম আর একটা হচ্ছে ভিস। জেম এই ওয়ার্ডটা জেমিনাল থেকে এসেছে, জেমিনাল, যেখানে কি হয় একটা কার্বনেই দুটো এক্স গ্রুপ উপস্থিত। আর ভিসটা ভিসিন্যাল থেকে এসেছে, যেটা অর্থ পরপর দুটো কার্বনে দুটো এক্স গ্রুপ। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, পরপর দুটো কার্বনে। যদি এইটা এইভাবে থাকতো, এটাকে ভিসিনাল বলা হতো না, একে ডাইহ্যালাইড বলা যাবে, কিন্তু একে ভিসিনাল বলা যাবে না। ভিসিনাল হতে গেলে অবশ্যই পরপর দুটো কার্বনে হতে হবে, এটা কিন্তু ভিসিনাল নয়, এটা ডাইহ্যালাইড, একটা নরমাল ডাইহ্যালাইড। বোঝা গেছে? ট্রাইহ্যালাইড, ট্রাইহ্যালাইডে যেমন একটা হচ্ছে CHX3। এবার এটা একটা বিশেষ, এই ফরম্যাটটাই একটা বিশেষ নাম আছে, তার নাম হচ্ছে হ্যালো ফর্ম। এই হ্যালো ফর্মের উপর আমার একটা ইউটিউব ভিডিও অলরেডি দেওয়া আছে, হ্যালো ফর্ম বিশদভাবে আলোচনা করা আছে ওখানে। হ্যালো ফর্ম এই ফরম্যাটটাকেই শুধু বলা হবে, এটি শুধুমাত্র একটি কার্বনের ক্ষেত্রেই প্রযোজ্য। একটি কার্বনের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে হবে না। সাপোজ যদি এরকম হয়, এটি কিন্তু হ্যালো ফর্ম নয়, এটি কিন্তু ট্রাইহ্যালাইড। ট্রাইহ্যালাইড এর স্ট্রাকচার কিন্তু শুধু এইটাই, CHX3। টেট্রাহ্যালাইড, CX4 এটা হতে পারে। তাছাড়া এরকম হতে পারে যে পরপর পরপর চারটে কার্বনে চারটে এক্স ইনপুট আছে, এটাও কিন্তু টেট্রাহ্যালাইডের এক্সাম্পল হতে পারে। ক্লিয়ার হয়েছে বন্ধু? এই বন্ধু দেখা যাচ্ছে কি না, নাম্বার অফ হ্যালোজেন, মানে যে হ্যালোজেনের সংখ্যার উপর ভিত্তি করে হ্যালো অ্যালকেনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এবারে যাব প্রিপারেশনে, প্রস্তুতি। প্রস্তুতি প্রথম যেটা আসবে সেটা হচ্ছে অ্যালকোহল থেকে, ফ্রম অ্যালকোহল, ফ্রম অ্যালকোহল। তো ফ্রম অ্যালকোহল এই পোর্শনটা অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত, যেমন হচ্ছে হ্যালো অ্যাসিডের থেকে, হ্যালো অ্যাসিডের মাধ্যমে, হ্যালো অ্যাসিডের মাধ্যমে কিভাবে? আমি HX না লিখে HCl লিখলাম, তারও কারণ আছে, বলে দিচ্ছি আমি। কারণ আমাদের তিনটে যে হ্যালোজেন আমি বলেছিলাম, HCl, HBr, HI, এই তিনটের জন্য
তিন ধরনের রিয়াকশন লক্ষ্য করা যায় বলে ইন্ডিভিজুয়াল লিখছি হ্যালো অ্যাসিডের মাধ্যমে। এই হ্যালো অ্যাসিডের মধ্যেই এইচ সেল একবার আলাদা করে হবে, এইচ বিআর একবার আলাদা করে হবে, আর এইচ আইটা একবার আলাদা করে দেখাবো। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হ্যালো ক্লোরো অ্যাসিড ক্লোরো অ্যালকেন প্রিপারেশন। মেকানিজমটা দেখে নেওয়া যাক। মেকানিজমটা খুবই ইজি। প্রথম যে স্টেপটা, সেই স্টেপটা আমার খুব ফেভারিট স্টেপ। সেই স্টেপটার নাম হচ্ছে প্রোটনেশন। প্রোটনেশন খুবই ইম্পর্টেন্ট। প্রোটনেশন হওয়া মানেই অনেকগুলো স্টেপকে একসঙ্গে ইনক্লুড করে দেওয়া। E1, SN1 and SN2 all three reaction are possible। এবার এখানে কে সেই পসিবিলিটিটাকে কন্ট্রোল করবে? সেটাকে কন্ট্রোল করবে যারা ওখানে উপস্থিত আছে, সলভেন্ট কিংবা সাবস্ট্রেট নিজে, মানে বিক্রিয়ক। যাই হোক, প্রথমে প্রোটনেশন হলো, প্রোটনেশন হয়ে CH3 CH2 OH2 প্লাস এটা তৈরি করবে। এবার এটা নিজে নিজেই বেরিয়ে যেতে পারে, বেরিয়ে গিয়ে কি ফর্ম করতে পারে? CH3 CH2 প্লাস। এবার আমরা কি যেমন জানি যে কার্বোকাটায়ন যখনই তৈরি হয় তখনই সেটা কি তৈরি হয়? কার্বোকাটায়ন তৈরি হলে সেটা SN1 রিঅ্যাকশনের মাধ্যমে কমপ্লিট হয়। তাহলে SN1 রিঅ্যাকশনের মাধ্যমে কমপ্লিট হলো। কিন্তু এখানে রিঅ্যাকশনটা থেমে থাকবে না, আর একটা পার্ট হতে পারে। সেটা হচ্ছে যে যেহেতু এই OH2 প্লাস ভেরি গুড লিভিং গ্রুপ, দ্যাটস ওয়াই Cl মাইনাস অ্যাটাক করবে আর এটা বেরিয়ে যাবে। তার মানে এই প্রসেসটা হচ্ছে SN2। আমি একটু আগেই বললাম না, যখনই প্রোটনেশন হবে তখনই সলভেন্ট বা সাবস্ট্রেট যারা উপস্থিত আছে তারাই কন্ট্রোল করবে যে SN1 হবে না SN2 হবে। তো এখানে দেখা যাচ্ছে যেমন এই এমন একটা পজিশন, বা এটা প্রাইমারি অ্যালকোহল নিয়ে আমি করেছি বলে যে এখানে দুটোই পসিবিলিটিটা শো করছে, SN1ও হচ্ছে আবার SN2ও হচ্ছে। এর একটা লিস্ট আছে বা এর একটা সিকোয়েন্স আছে। যেমন হচ্ছে যে সুপার প্রাইমারি, সুপার প্রাইমারি যাকে আমি এইটাকে সুপার প্রাইমারি বলে, এর থেকে সুপার প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে অনলি SN2, অনলি SN2। যদি শুধু প্রাইমারি হয়, যেমন আমি CH3 CH2 OH কে ধরছি, তাহলে SN2 গ্রেটার দ্যান SN1। যদি সেকেন্ডারি ধরা হয় CH3 হোল টুয়াইস CHOH, তাহলে এটা হবে SN1টা বেশি SN2টা কম। আর যদি টারশারি হয় তাহলে অনলি SN1 হবে। কারণটা আমি চট করে বলে দিই। কারণটা হচ্ছে যত সাবস্ট্রেটের বাল্কি গ্রুপের পরিমাণ বাড়বে তত রেট অফ SN2 কমে যাবে আর রেট অফ SN1 বাড়বে। এবারে রেট অফ SN2 কেন কমে? কারণ হচ্ছে SN2 বিক্রিয়া মানে ব্যাক সাইড অ্যাটাক, পিছন দিক থেকে অ্যাটাক করবে। পিছন দিক থেকে অ্যাটাক করলে সেক্ষেত্রে যখন বাল্কি গ্রুপগুলো থাকবে তখন স্টেরিক হিন্ড্রেন্স হবে, মানে স্থানের অভাব ঘটবে, তারপরে পিছন দিক দিয়ে ঢুকতে পারবে না। দ্যাটস ওয়াই যত বাল্কি গ্রুপ থাকতে শুরু করবে তত SN2 বিক্রিয়ার রেটটা কমবে, SN1 এর রেট বিক্রিয়া বাড়বে। কেন? কার্বোকাটায়নের স্টেবিলিটিটা ইনক্রিজ করবে। ক্লিয়ার হয়েছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, অ্যানাহাইড্রাস বা অনাদ্র, বাংলায় অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে। দেখা যাক কিভাবে। এই মেকানিজমটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি,
খুব ইম্পর্টেন্ট কথা, সেই কথাটা মনে রাখতে হবে সব সময়। সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু লুইস those chemical substance are not complete their octet, they are try to accept electron from others। তার মানে হচ্ছে বিজ্ঞানী লুইসের মতবাদ অনুসারে যেসব রাসায়নিক দ্রব্যরা তাদের অক্টেট ফুলফিল করতে পারে না, যাকে বাংলায় বলে যে অষ্টক পূর্তি করতে পারে না, তারা অন্য কারোর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করতে চায়, যাতে করে তার অক্টেটটা সম্পূর্ণতা পায়, অক্টেটের সম্পূর্ণতা পায়। তো সেটা করলেই অ্যাকর্ডিং টু লুইস প্রিন্সিপাল সে ক্যারেক্টারটা যেটা শো করবে সেটা হবে অ্যাসিডিক ক্যারেক্টার। আবার যদি কারোর অক্টেট পূর্ণ থাকে সেক্ষেত্রে সে লোন পেয়ার কাউকে ডোনেট করবে, সেক্ষেত্রে সে হবে অ্যাকর্ডিং টু লুইস প্রিন্সিপাল বেসিক ইন নেচার। তো যাদেরই অক্টেট কমপ্লিট হবে না তারা সবাই লুইস অ্যাসিড। আর এই লুইস অ্যাসিডে একটা পিকুলিয়ার ক্যারেক্টার হলো কি, লুইস অ্যাসিডরা হ্যালোজেন ক্যারিয়ার হিসাবে ইউজড হয়। হ্যালোজেন ক্যারিয়ার মিনস কিছুক্ষণের জন্য কারোর কাছ থেকে লোন পেয়ার গ্রহণ করবে, কিন্তু সেটা রাখতে পারবে না। কেন? অক্টেটের একটা রুলস হচ্ছে যে অক্টেট কমপ্লিট করতে হবে, কিন্তু কন্ডিশন একটা, তোমাকে নিউট্রাল হতে হবে। নিউট্রাল না হয়ে তুমি ক্যাটায়ন বা অ্যানায়নে তুমি অক্টেট কমপ্লিট করছো, সেটা কিন্তু স্টেবল নয়। এবারে যখন লোন পেয়ার কেউ অ্যাবজর্ব করছে তখন সে কি হচ্ছে, এ মাইনাস ক্যারেক্টার হোল্ড করছে। হয়তো সে অক্টেট কমপ্লিট করছে বা অক্টেটের কাছে যাচ্ছে, কিন্তু অক্টেট সেটা কিন্তু স্টেবল হবে না। তাহলে সে কিছুক্ষণ পর আবার ছেড়ে দিতে চাইবে। তাহলে কিছুক্ষণ পর যখনই ছেড়ে দেবে তখন কি হবে, কিছুক্ষণের জন্য ক্যারি করা হলো, তারপর ছেড়ে দেওয়া হলো। এই জন্য এই লুইস অ্যাসিডগুলোকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে হ্যালোজেন ক্যারিয়ার। খুব মন দিয়ে শুনবে। তাই এখানে জিঙ্ক ক্লোরাইড তারা অক্টেট কমপ্লিট করতে পারছে না, তার ফলে কি করছে, এর লোন পেয়ারটা এখানে ডোনেট করছে। লোন পেয়ারটা ডোনেট করার পরে এই পার্টটা তৈরি হচ্ছে, এবারে এই বন্ডটা ভেঙে যাচ্ছে, একে মাইনাসটা দিয়ে দিচ্ছে, নিয়ে এইচ প্লাস তৈরি করছে। এবারে এখানে এইচ প্লাসটা ডাইরেক্ট দেয়া হচ্ছে না, এইচ প্লাসটা ভায়া যাচ্ছে। প্রসেসটা কিন্তু তারপরে অনেকটাই সেম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে, তারপরে এইখানে সিএলটা আসছে, জিঙ্ক ক্লোরাইড রাখতে পারছে না, তাই বন্ডটা ভেঙে দিচ্ছে, তখন এই এসে এখানে অ্যাটাক করছে, এটা বেড়ে যাচ্ছে। মানে বেসিক্যালি SN2 মেকানিজম দিয়ে প্রোডাক্ট যেটা তৈরি হয়েছিল তখন এখনো সেটাই তৈরি হচ্ছে। এবার এখানে একটা নোট লিখে রাখতে হবে, একটা নোট লিখে রাখবে তোমরা, সেটা হচ্ছে যে এই প্রসেসটা শুধুমাত্র SN2 মাধ্যমে হচ্ছে। আগেরটা যেটা লক্ষ্য করে দেখো, আগেরটা কিন্তু SN1 SN2 দুটোই হয়েছিল, কিন্তু এক্ষেত্রে দেখা যাবে শুধুমাত্র SN2 হবে, SN1 হবার কোনো প্রশ্ন উঠছে না। এবার যার ফলে এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, যে সেকেন্ডারি আর টার্সিয়ারি অ্যালকোহল যদি আমি এখানে দেওয়া হয় অ্যাজ এ রিঅ্যাক্ট্যান্ট সাবস্ট্রেট হিসাবে বা রিঅ্যাক্ট্যান্ট হিসাবে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু প্রবলেম হবে। কি প্রবলেম হবে, SN1 যেমন প্রাইমারিতে সব থেকে বেশি পরিমাণে হ্যালো অ্যালকেন তৈরি হবে, কিন্তু যদি সেকেন্ডারি দেওয়া হয় তাহলে পরিমাণটা কমে যাবে, এবং তার সঙ্গে আর একটা লোকের প্রোডাক্ট শুরু হবে, সেটা হবে অ্যালকিন, আর সেটা E2 মেকানিজমের সাহায্যে হবে। আর যখন টার্সারি দেওয়া হবে তখন সম্পূর্ণভাবে কোনো হ্যালো অ্যালকিন তৈরি হবে না, পুরোটাই হয়ে যাবে কি, অ্যালকিন। তাহলে মনে রাখতে হবে যে এই প্রসেসটা কিন্তু তার মানে সেকেন্ডারি আর টার্সারি ক্ষেত্রে ভালো নয়। সেকেন্ডারি আর টার্সারি ক্ষেত্রে কিন্তু আগের পার্টটা ভালো, আগের রিঅ্যাকশনের মেকানিজমটা। এক্ষেত্রে শুধুমাত্র প্রাইমারি অ্যালকোহলের প্রোডাক্ট সব থেকে ভালো দেখা যায়। হয়েছে, নোটটা লিখে রাখবে। ব্রোমো অ্যালকেন প্রিপারেশন। ব্রোমো অ্যালকেন প্রিপারেশনটা খুব মজাদার, কিছুই না, একই ব্যাপার। এখানে শুধু HCl এর পরিবর্তে H2 সুপার ইউজ করা হতে পারে, আর একটা হতে পারে, সেটা হচ্ছে KBr আর H2 সুপার। এক্ষেত্রে KBr আর H2 সুপার নিজেদের মধ্যে আগে বিক্রিয়া করে HBr তৈরি করবে, তারপরে HBr থেকে বিআরটা এসে এখানে ঢুকবে, প্রোডাক্ট সে একই হবে, প্রোডাক্ট সেম টু সেম হবে। হলো,
আয়োডো অ্যালকেন প্রস্তুত। আয়োডো অ্যালকেন প্রিপারেশনের ক্ষেত্রে কি হয় দেখো, এক্ষেত্রে যদি তুমি H2SO4 দাও তাহলে কিন্তু বিক্রিয়াটা সম্ভব হবে না। কেন হবে না সেটা বলছি আমি। কারণ H2SO4 এর S হচ্ছে +6, দ্যাট মিন্স S তার সর্বোচ্চ জারণ স্তরে পৌঁছে গেছে, তার মানে এরপর আর ইলেকট্রন ও ছাড়তে পারবে না। তার মানে এরপর ও কি করবে, ইলেকট্রন অ্যাবজর্ব করতে পারবে, মানে 6+ থেকে নেমে 4+, 2+, 0, -2 তে পৌঁছাতে পারবে, কিন্তু +6 এর পরে আর যেতে পারবে না। তার মানে লস অফ ইলেকট্রন এই ব্যাপারটা পুরোপুরি ডিনাই হয়ে গেল। তার মানে শুধু পড়ে রইল কি, গেন অফ ইলেকট্রন। গেন অফ ইলেকট্রন ও যদি নিজে করে তাহলে নিজে কি হবে, রিডাকশনে যাবে। তাহলে নিচে রিডাকশনে যদি যায় তাহলে এটা গুড অক্সিডাইজিং এজেন্ট হবে। আর অক্সিডাইজিং এজেন্ট হলে অন্য কাউকে কি করে, অক্সিডাইজড করে। তাহলে HI যদি ভাঙে তাহলে কি তৈরি করবে, H+I-। এই I- কে কি করবে, একটা ইলেকট্রন ছাড়তে বাধ্য করাবে, দিয়ে I2 তে রূপান্তরিত করবে। এবারে I2 তে যেই রূপান্তরিত হয়ে যাবে H2SO4 এর দ্বারা, তখন I2 কিন্তু হেটেরোঅ্যাটমিক সিস্টেম থাকবে না, তখন ওটা হোমোঅ্যাটমিক সিস্টেম হয়ে যাবে। তার ফলে সেকেন্ড থেকে কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়ন কিন্তু আর তৈরি হবে না। তার ফলে কি হবে, যে রিঅ্যাকশনটা কিন্তু আর প্রসিড করবে না। তাই আয়োডো অ্যালকেন প্রস্তুতিতে কখনোই H2SO4 ব্যবহার করা যায় না। তাহলে এটা একটা কোশ্চেন, যে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে এরকম, যে আয়োডো অ্যালকেন প্রস্তুতিতে কেন H2SO4 ব্যবহার করা যায় না, এইটা উত্তর হবে। এবং এটা গুছিয়ে লিখে নিতে হবে। বোঝা গেল নিশ্চয়ই, আশা করি বুঝতে পেরেছো। তাই HI আর এখানে H3PO4 দিতে হবে। এরপরে যেটা আছে, অনেক আছে, তবে একটা একটা করে ধরছি। সেটা হচ্ছে ফ্রম অ্যালকেন, ফ্রম অ্যালকেন, অ্যালকেন থেকে। তো দেখা যাক অ্যালকেন থেকে কেমন। CH4 থেকে Cl2H নিউ দিলে তৈরি হবে CH3Cl, তাহলে H নিউ দিলে হবে CH2Cl2, তারপর H দিলে তৈরি হবে CHCl3, তারপর Cl2H নিউ দিলে হবে CCl4। একটা জিনিস অবজার্ভ করে দেখো, যে যতগুলো H আছে একটা করে রিপ্লেস হতেই থাকছে, এবং রিঅ্যাকশনটা গিয়ে শেষ পর্যন্ত সেখানে কমপ্লিট হচ্ছে যেখানে আর হাইড্রোজেন নেই। তার মানে এই রিঅ্যাকশনটা হচ্ছে একটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। ফ্রি র্যাডিক্যাল মেকানিজম কন্ট্রোল করা কিন্তু কঠিন, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ তুমি চাইছো মিথাইল ক্লোরাইড তৈরি করতে, কিন্তু হয়ে যাবে, দেখা যাবে টেট্রাক্লোরাইড। তো এটাকে কন্ট্রোল করতে হবে। কীভাবে কন্ট্রোল করতে হবে, সেটা মেকানিক্যালি কন্ট্রোল করা যায় না, সেটাকে কম্পিউটারাইজ মেশিনের সাহায্যে কন্ট্রোল করতে হয়। তো যাই হোক, দেখা যাক। এটা একটু মেকানিজমটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। এটা 3টে স্টেপে মেকানিজমটা ডিভাইডেড আছে, তো সেটা ছোট্ট করে দেখাচ্ছি আমি। ইনিশিয়েশন, ঠিক আছে। চেন ইনিশিয়েশন, চেন ইনিশিয়েশন মিন্স প্রথমেই Cl2H নিউ যখনই পাচ্ছে তখনই ডিসোসিয়েট হচ্ছে এইভাবে, হাফ অ্যারোকে ভেঙে যাচ্ছে, মানে এই বন্ডে দুটো ইলেকট্রন একজন একজন করে নিয়ে নিচ্ছে। তাহলে কি তৈরি করছে, ফ্রি রেডিক্যাল তৈরি করছে। আর সেইখান থেকেই একটা H কে একটা Cl খুলে নিচ্ছে, দিয়ে এর মাথায় ডট তৈরি করছে। মানে এখানে কি তৈরি হলো বলতো, এখানে তৈরি হচ্ছে ফ্রি রেডিক্যাল, যেটা পরবর্তী ক্ষেত্রে রিঅ্যাকশনে কাজে লাগবে। ওই জন্য এটাকে বলা হচ্ছে চেন ইনিশিয়েশন, চেন ইনিশিয়েশন। সেকেন্ড স্টেপ হচ্ছে চেন প্রোপাগেশন, চেন প্রোপাগেশন, ঠিক আছে। এবারে চেন প্রোপাগেশন এই জিনিসটা দেখো, চেন প্রোপাগেশন এই স্টেপটা দেখো।
এই পর্যন্ত হলো। দেখা যাক প্রত্যেকটা স্টেপে কি হচ্ছে, ভালো করে অবজার্ভ করে দেখতে হবে। প্রত্যেকটা স্টেপে একটা করে ফ্রি রেডিকেল তৈরি হতে থাকছে, যার ফলে রিয়াকশনটা প্রসিড করেই যাচ্ছে, কখনোই থামার কোনো প্রশ্নই উঠছে না। পরপর পরপর স্টেপ বাই স্টেপ রিয়াকশনটা চলতেই থাকছে এবং হতেই থাকবে। বোঝা গেল কথা? চেন টার্মিনেশন মানে চেনটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কিভাবে? যদি একটা ফ্রি রেডিকেলের সঙ্গে আরেকটা ফ্রি রেডিকেল দেওয়া হয় তাহলে একটা নিউট্রাল মলিকুল তৈরি হবে। এই প্রসেসটাকে কাজে লাগিয়ে এটাকে কি করা হচ্ছে, চেন টার্মিনেট করা হচ্ছে, চেনটাকে আটকে দেওয়া হচ্ছে, আর বাড়তে দেওয়া হচ্ছে না। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে প্রসেস। যদিও এটা পড়বে না কোনোদিনও, কিন্তু তাহলেও আমি দেখিয়ে দিলাম। যদি কারোর আগ্রহ থাকে এটা দেখতে পারো, অসুবিধা কিছু হবে না। এটা শিখলে কিন্তু অনেক সুবিধাই হতে পারে। আর ফ্রি রেডিক্যাল মেকানিজম কিন্তু ওয়ান টাইপ অফ সাবস্টিটিউশন রিয়াকশন, প্রতিস্থাপন বিক্রিয়া। তাই একটু লক্ষ্য করতে হবে যে কীভাবে রিয়াকশনটা হচ্ছে। সাবস্টিটিউশনে সবসময় যে দেখা যায় যে যেখানে কম গ্যাদারিং আছে সেই জায়গা দিয়ে সাবস্টিটিউশন রিয়াকশনটা খুব সুবিধাজনকভাবে ঘটে থাকে। তো এখানে কিছু বলার আছে, সেই জিনিসগুলো ছোট্ট করে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে পজিশন অফ হাইড্রোজেন। এটা কিন্তু একটা আলাদা টপিক, আমি এখানেই বলে দিচ্ছি। পজিশন অফ হাইড্রোজেন খুব সহজা করে বলে দিলাম। কি হাইড্রোজেন তিন টাইপের হয়, 3 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি হাইড্রোজেন, 1 ডিগ্রি হাইড্রোজেন। কিন্তু স্টেবিলিটি অর্ডারে সব থেকে বেশি পাই 3 ডিগ্রি হাইড্রোজেন। মানে কোনো এক জায়গায় যদি হাইড্রোজেন থাকে যেটা 3 ডিগ্রি হাইড্রোজেন, সেই হাইড্রোজেন কিন্তু খুব সহজেই সাবস্টিটিউট হবে। যদি 1 ডিগ্রি হাইড্রোজেন থাকে অত তাড়াতাড়ি সাবস্টিটিউট হবে না, 3 ডিগ্রি থাকলে আরও তাড়াতাড়ি সাবস্টিটিউট হবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। CH3 CH2 নিলাম। আচ্ছা, এখানে যেটা বলার ছিল সেটা আমি বলতে মিস করে গেলাম। সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। এটা একটা টপিক আছে, এরই সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা এখানে বলছি আমি। এখানে যেটা আমি লিখেছি Cl2H নিউ, ভালো করে অবজার্ভ করে দেখো। এই কার্বনের সঙ্গে অ্যাটাচড, এই কার্বনের সঙ্গে অ্যাটাচড। দ্যাট মিনস এটা 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন। 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো অ্যাটাচ আছে সেগুলো কিন্তু 1 ডিগ্রি হাইড্রোজেন হবে। বোঝা গেল কথাটা? মানে যে কার্বনের ডিগ্রি যত, সেই কার্বনের রেসপেক্টিভে হাইড্রোজেনের ডিগ্রিও তত। এবারে 1 ডিগ্রি হাইড্রোজেন, এবার ভালো করে অবজার্ভ করে দেখো। যদি এইখান থেকে H রিপ্লেস করে একটা Cl ঢোকানো হয় তাহলে তৈরি হবে CH3 CH2 Cl এই ধার থেকে। ঠিক আছে? এবারে এখানে তিনটের মধ্যে যে কোনো একটাকে রিপ্লেস করলে এটা তৈরি হবে, সেটা মেনশন করা যাচ্ছে না। আবার যদি এই দিক থেকেও করা হয় তাহলেও সেই একই জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে এইটা। এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। এরও নাম হচ্ছে ক্লোরোইথেন, এরও নাম ক্লোরোইথেন। দ্যাট মিনস দিস হাইড্রোজেন আর ইকুইভ্যালেন্ট, সমতুল্য হাইড্রোজেন, ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, দুটোই AA। কিন্তু যদি এরকম হতো CH3 CH2 CH3, তাহলে কি হতো প্রোডাক্টটা, সেইটা আমাকে জানতে হবে। সেটা কি, এখানে কার্বন দু টাইপের কার্বন আছে। একটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন দুটো, আর একটা 2 ডিগ্রি কার্বন। তার মানে কি, 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা 2 ডিগ্রি হাইড্রোজেন। আমি একটু আগে কি বলেছিলাম, 2 ডিগ্রি হাইড্রোজেন আর রেডিলি সাবস্টিটিউট বাই ফ্রি রেডিকেল, মানে খুব তাড়াতাড়ি প্রতিস্থাপিত হয়। তাহলে এখানে যদি প্রোডাক্ট তৈরি হয় তাহলে এখানে প্রোডাক্টটা দু রকমের হবে। ভালো করে অবজার্ভ করলে বোঝা যাবে। এইটা একটা হবে, ঠিক আছে, এর নাম হচ্ছে 2 ক্লোরোপ্রোপেন। আর যে কোনো একদিক থেকে যদি একটা H কে রিপ্লেস করে একটা Cl ঢোকানো হয় তাহলে এটা হবে ক্লোরোপ্রোপেন। তার মানে এখানে দুটো টাইপের হাইড্রোজেন আছে, একটা হচ্ছে AA যেটাকে 1 ডিগ্রি বলা আছে, আর এটা B। এবারে বলছে কোনটা মেজর হবে। এইটা মেজর হবে। কেন মেজর হবে? কারণ একটু আগে আমি বললাম 2 ডিগ্রি হাইড্রোজেন আর মোর রিলিজ সাবস্টিটিউট বাই ফ্রি রেডিকেল, এটা হবে মাইনর। বুঝলি? পার্সেন্টেজটা আমার ঠিক মনে নেই, মোর অর লেস 55 আর 45 এরকম অ্যাপ্রক্স কিছু একটা আছে, যে বই দেখে নিলেই হবে। আর CH3 CH2 CH2 CH3 এটা যদি দেওয়া হয়, এটা যদি Cl2H নিয়ে দেওয়া হয় তাহলে প্রোডাক্ট কি হবে? তাহলেও প্রোডাক্ট কিন্তু দুটোই আসবে। একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। এইটা এবারে এখানে দেখা যাবে এইটা A, এটাও A, এটা B, এটা B। কেন? কারণ এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি।
তার থেকে বেশি নয়। তাহলে এই দুটো সাবস্টিটিউট হওয়ার রেটটা কিন্তু সেম হবে, এবং এই দুটো সাবস্টিটিউট রেটটা অনেকটা বেশি হবে এদের তুলনায়, বলে এদের যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা মাত্র 2% তৈরি হবে, আর এটা 98% এর কাছাকাছি হবে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? তারপর হচ্ছে 3 নম্বর, from alkene, preparation of haloalkane from alkene। সেটা কেমন? খুব ইজি, সেটাও খুব ইজি, কঠিন নয়। CH2 ডবল বন্ড CH2, এটা অ্যালকিন, এখানে HCl দেয়া হলো, তাহলে কি তৈরি হবে? CHH CH2Cl। এবার মেকানিজমটা ঝট করে দেখে নেওয়া যাক। ক্লিয়ার? এবার এখানে একটা কথা বলার আছে, এখানে তো সিমেট্রিক্যাল, এখানে দুটো হাইড্রোজেনই সিমেট্রিক্যাল, কারণ এখানেও দুটো হাইড্রোজেন আছে, এখানেও দুটো হাইড্রোজেন আছে, যে দিক থেকে খুশি রিপ্লেস করলে একই প্রোডাক্ট আসবে, ক্লোরো ইথেন। কিন্তু যখন এটা আনসিমেট্রিক্যাল হয়ে যাবে, যেমন এইটা, এখানে হাইড্রোজেন সংখ্যা একটা আছে কার্বনের সঙ্গে ডবল বন্ডের, যে কার্বনটার সঙ্গে ডবল বন্ড আছে সেখানে একটা হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে। এবারে যদি এই রিঅ্যাকশনটা হয়, তাহলে এই রিঅ্যাকশনটা হলে না প্রোডাক্টটা আসবে এরকম, দুটো প্রোডাক্ট আসবে, একটা আসবে এইখানে Cl ঢুকবে, আর একটা এইখানে Cl ঢুকবে, দিয়ে বলা হচ্ছে কোনটা মেজর হবে, এইটা মেজর হবে আর এইটা মাইনর হবে। কেন? প্রশ্নটা হচ্ছে কেন। তো প্রথমত বলে দিই, এখানে একজন বিজ্ঞানী যার নাম মার্কনিকভসের ল অনুসারে ডবল বন্ডের যেদিকে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে সেই দিকে নেগেটিভ পার্টটা অ্যাটাচড হবে এবং সেইটি মেজর হবে। যেমন এখানে দেখা যাচ্ছে, এখানে কার্বনের সংখ্যা, কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন আছে সেখানে একটা আছে, এখানে দুটো আছে, তাহলে Cl মাইনাসটা এইখানে অ্যাটাচড হলে সেটা মেজর হবে, আর এইখানে অ্যাটাচড হলে সেটা মাইনর হবে। এটা গেল মার্কনিকভের সূত্র অনুসারে। কিন্তু যদি মেকানিজম দেখাতে হয়, মেকানিজমটা কেমন হচ্ছে, আচ্ছা মেকানিজমটা একবারে মুছে দেখাই, তাহলে সুবিধা হবে আমার এক্সপ্লেন করতে। এই দুটো কন্ডিশন হতে পারে, H প্লাসটা একবার এইখানে ঢুকবে, একবার এইখানে ঢুকবে, যখন এইখানে ঢুকবে তখন এইটা তৈরি করছে 1 ডিগ্রি কার্বোকার্বন, আর যখন এইখানে ঢুকবে তখন 2 ডিগ্রি কার্বোকার্বন তৈরি করছে, 2 ডিগ্রি কার্বোকার্বন, আর এটা এটা 1 ডিগ্রি কার্বোকার্বন। এবার আমরা আগেই পড়েছি বা জিওসিতে আমরা পড়ে এসেছি 11 এ অবশ্যই, যে 2 ডিগ্রি কার্বোকার্বন আর মোর স্টেবল দ্যান দা 1 ডিগ্রি কার্বোকার্বন, কারণ 2 ডিগ্রি কার্বোকার্বনে এখানে 6টা হাইপার কনজুগেশন হচ্ছে, আর এর ক্ষেত্রে মাত্র দুটো হাইপার কনজুগেশন হচ্ছে। এখানে আমাদের জানাই আছে নিশ্চয়ই যে যার যত হাইপার কনজুগেশন স্ট্রাকচার বাড়বে তার স্টেবিলিটি তত বাড়বে, আর যার হাইপার কনজুগেশন স্ট্রাকচার কম হবে তার স্টেবিলিটি কম হবে। তার মানে এটা স্টেবল আর এটা আনস্টেবল। তাহলে এটা যদি স্টেবল হয় তাহলে Cl মাইনাস যেটা ঢুকবে সেটা এখান থেকে প্রোডাক্ট তৈরি করবে CH3, তাহলে এটা হয়ে যাবে মেজর, যেটা আগেই বলা হয়েছিল, আর এইটা থেকে হয়ে যাবে Cl মাইনাসটা এইখানে এসে ঢুকবে, তাহলে হয়ে যাবে CH2CH3Cl, এটা হয়ে যাবে মাইনর। ক্লিয়ার হয়েছে? এরপরে যেটা আছে, এরপর এখানে অনেক এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমি একটা একটা করে দিতে থাকবো, এখন আমি একসঙ্গে দেখাচ্ছি না, আগে প্রিপারেশনটা ছোট করে শেষ করার চেষ্টা করছি। তারপরে আছে কি এর একটা অংশ, সেটা হচ্ছে CH2 ডবল বন্ড CH3। এবারে এখানে যদি আমি HCl দিই তাহলে এইখানে কখনোই এই Clটা ঢুকবে না, এইখানেই ঢুকে যাবে। তা সেটাকে বাধা দেওয়ার জন্য, সেটাকে একটা অন্যভাবে প্রসেস করার জন্য সেটাকে আমাদের দেওয়া হলো Cl2 773 কেলভিন, ঠিক আছে, 773 কেলভিন।
তো এখানে Cl2 জায়গায় তুমি Br2 দিতে পারো, I2 দিতে পারো, তাহলে প্রোডাক্টটা আসবে এটা। অ্যালাইল হ্যালাইড প্রিপারেশন হবে, অ্যালাইল হ্যালাইড, এখানে আমি ক্লোরিন দিয়েছি, অ্যালাইল ক্লোরাইড হলো এটা, ঠিক আছে। তাছাড়াও এখানে আরো অনেকগুলো জিনিস ইউজ করা যেতে পারে, যেমন SO2Cl2 যার নাম হচ্ছে সালফিউরাল ক্লোরাইড, সালফিউরাল ক্লোরাইড, যেটা দিলে কি হবে CH2 ডবল বন্ড CH CH2 Cl, এটা তৈরি হবে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস মনে রাখবে, এগুলো কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজম হচ্ছে, ফ্রি রেডিক্যাল, এটাও ফ্রি রেডিক্যাল। আরেকটা হতে পারে, হ্যাঁ এটা বলে রাখি, এখানে যদি SO2 Br2 দিয়ে দিলাম, দিয়ে এখানে Br ঢুকবে, হবে না কিন্তু, এটা কিন্তু অনলি অ্যাপ্লিকেবল ফর Cl। এইখানে তিনটে অ্যাপ্লিকেবল, Cl2 দেওয়া যাবে, Br2 দেওয়া যাবে, I2 দেওয়া যাবে, কিন্তু এখানে তুমি Br2 দিয়ে দেবে বা I2 দিয়ে দেবে, এখানে Br বা I2 দিয়ে দেবে, সেটা পসিবল নয়। NBS যার ফুল ফর্ম হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড, ঠিক আছে। এটা ক্ষেত্রে দিলে কি হবে, এটা ক্ষেত্রে দিলে হবে এইটা ব্রোমিন তৈরি হবে। এর স্ট্রাকচারটা কেমন, এইটা, এটা এর স্ট্রাকচার, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু সবকটা, এটাও ফ্রি রেডিক্যাল, সবকটাই কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজম। ক্লিয়ার হয়েছে? এছাড়াও এখানে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় অ্যান্টি মার্কোনিকভ বা ক্রাস এফেক্ট। সেটা কি, এখানে যদি আমি HBr আর H2O2 দিই, তাহলে এটা তৈরি হবে। এবারে হিসাব মতো আগেরটাতে কি হয়েছিল, এটা মেজর হয়েছিল, এটা মাইনর হয়েছিল, কিন্তু এবারে উল্টো হয়ে যাবে, এইটা মাইনর হয়ে যাবে আর এইটা মেজর হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় অ্যান্টি মার্কোনিকভ বা এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ক্রাস এফেক্ট। এর একটা ছোট মেকানিজম আছে, আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমে হচ্ছে H2O2 যেটা নিলাম, সেটা ইন প্রেজেন্স অফ সানলাইট, এটা ফার্স্ট স্টেপ, OH এ ফ্রি রেডিক্যাল তৈরি করবে। সেকেন্ড স্টেপ, H2 হয়ে যাবে আর এখানে Br ডট তৈরি করবে। থার্ড স্টেপ, এখানে Br ডট এসে দুটো জায়গাতে ইনপুট হতে পারে, একটা তৈরি করছে CH2, এখানে Br টা ঢুকলো, এটা ডট তৈরি করলো, আরেকটা করতে পারে CH3CH ডট, আর এখানে Br টা ঢুকলো, ঠিক আছে। এবারে এটা দেখা যাবে যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল আর এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এবার আমরা জানি সব সময় যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, অ্যাজ ওয়েল অ্যাজ কার্বোকাটায়ন যেমন হয়। তাহলে ফোর্থ স্টেপে কি হবে, ফোর্থ স্টেপে আমি ইন্ডিভিজুয়ালি লিখছি, তাহলে ফোর্থ স্টেপে তারপর এখানে CH ডট এখানে নেবে, দিয়ে দিতে হবে, দিয়ে এটা মেজর তৈরি হবে, বুঝা গেছে, এটা মেজর হবে, এইভাবে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা যে এই প্রক্রিয়াটা শুধুমাত্র HBr এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, HCl বা HR এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তার কারণ হচ্ছে এই যে তিনটে স্টেপ হচ্ছে, তার মধ্যে থার্ড স্টেপটা মানে এই স্টেপগুলো সবকটা স্টেপগুলোই এক্সোথার্মিক হতে হবে, কিন্তু সেক্ষেত্রে এই ফার্স্ট স্টেপটা এক্সোথার্মিক হলো HR এর ক্ষেত্রে, সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ এক্সোথার্মিক হয় না বলে পসিবল নয়। HCl এর প্রথম দুটো হলেও থার্ড স্টেপটা হয় না বলে পসিবল হয় না, কিন্তু HBr এর ক্ষেত্রে সব কটা স্টেপই
এক্সোথার্মিক হওয়ার জন্য এই প্রক্রিয়াটা শুধুমাত্র HBr এর ক্ষেত্রে দেখা যায়, অন্য কারোর ক্ষেত্রে এই অ্যান্টি মার্কনিকভ বা ক্রাস এফেক্টটা দেখা যায় না। ঠিক আছে? 4 নম্বর হ্যালোজেন প্রতিস্থাপন দ্বার। তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বা প্রথমেই আছে সেটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন। ফিঙ্কেলস্টাইন রিয়াকশনে কীভাবে হয়, বিআর অথবা সিএন নিলাম, কারণ যেগুলো দুটোকে যে কোনো একটাকে দিয়ে রিপ্লেস করা যায়। এটা কিন্তু ফ্রি রেডিকেল। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এক্ষেত্রে বিক্রিয়া প্রসেসটা হচ্ছে SN2 টাইপ। এবার SN2 টাইপ যদি হয়ে থাকে তাহলে বিক্রিয়াটা কিন্তু শুধুমাত্র প্রাইমারি আর সেকেন্ডারি ক্ষেত্রে পসিবল হবে। টারশিয়ারি ক্ষেত্রে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আয়োডো অ্যালকেনের পরিবর্তে এখানে তৈরি হয়ে যাবে অ্যালকিন। তারপরে হচ্ছে হান্সডিকার, এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে বোরোডিন হান্সডিকার। এটা কিভাবে তৈরি হয়, CH3 অ্যাসিডকে নিয়ে আমি দেখাচ্ছি যাতে সুবিধা হবে। যদি AgNO3 এখানে ইউজ করা হয় তাহলে তৈরি হবে CH3CO Ag প্লাস আর HNO3। এইটাকে নিয়ে অ্যাকচুয়ালি কাজ হবে, এইটা রিঅ্যাক্ট্যান্ট অ্যাকচুয়াল, তার সঙ্গে দেওয়া হবে Br2 অবলিক CCl4, দেখা গেল তৈরি হবে প্রোডাক্ট CH3Br CO2 আর AgBr। AgBr PBD পড়ে যাবে, CO2 বেরিয়ে যাবে আর এটা তৈরি হবে। তো এই বিক্রিয়াটা শুধুমাত্র পসিবিলিটি আছে শুধুমাত্র Br এর ক্ষেত্রেই হয়। এখানে I দিলে হবে সেটা নয়, এখানে I দিলে কি হবে সেটা দেখাচ্ছি। এখানে যদি I দিয়ে দেওয়া হয় I2CCl4 দেওয়া হয় তাহলে এখানে এটা এস্টার তৈরি হয়ে বসে থাকবে। এই বিক্রিয়ার নাম হচ্ছে বার্নবম-সিমোনিনি রিঅ্যাকশন। এটা একটা এক্সেপশনাল রিঅ্যাকশন, এটা শুধুমাত্র I2 আর CCl4 কেটে দেখা যায়। ঠিক আছে, তো যে আজকে যে প্রথম এই ক্লাসটা নিলাম, এই ক্লাসটা শুধুমাত্র হ্যালো অ্যালকেন প্রিপারেশন করানো হলো। এর পরের ক্লাসে হ্যালো অ্যালকেনের রিঅ্যাকশনগুলো পড়ানো হবে। ওকে, গুড নাইট অ্যান্ড বেস্ট অফ লাক। এরপর থেকে তোমাদের কিছু জনের রিকোয়েস্টের জন্যই বাংলাতে ইউটিউব ভিডিও আমি করতে শুরু করলাম। তো তোমাদের যা প্রবলেম হবে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা মেসেজ করবে। কখনো যদি সময় পাই তোমাদেরকে বলে দেওয়া হবে যে এই টাইমে একটা অনলাইন ক্লাস নেবো, সেখানে তোমাদেরকে সেই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক।